বিয়ের খরচ বিয়ে করার খরচ কমে গেছে বাংলাদেশে, মজা করে বলাই যায়, কারণ এবার আসলে যা খুশি তাই করার ছাড়পত্র দেওয়া হলো। এই বিষয়তেও একটা গুরুত্বপূর্ণ বাইট সামনে এসেছে বাংলাদেশের ম্যারেজ ল নিয়ে। এতদিন পর্যন্ত এই কর থাকতো যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, যাতে দেশটা তালিবানি না শাসনের কায়দায় হাতে না চলে যায়, আফগানিস্তান না হয়ে যায়। কিন্তু এবার সেখানেও নিয়ম শিথিল হয়ে গেল। দেখুন কি বলছে। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ। আর পরবর্তীকালে আপনাদের জানাবো, আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরও কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি। এরকম 15 থেকে 20টা এরিয়া অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। এখন আমরা যতগুলা সংস্কারই করব, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই সংস্কার কমিশনের কাছ থেকে ওনাদের সম্মতি নিয়ে, ওনাদের সাথে সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি, যাতে এটা কোঅর্ডিনেশন থাকে। কি ছিল এই পুরনো আইনে? প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে কর দিতে হতো 100 টাকা। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করলে 5000 টাকা। আর দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ে করে ফেললে 20,000 টাকা। চতুর্থ বিয়ে যদি করার ইচ্ছে থাকতো কারো, সেক্ষেত্রে কর দিতে হতো সেটা 50,000 টাকা। যার ফলে এই একাধিক বিবাহ, বহু বিবাহ, এটাতে নিয়ন্ত্রণ করা গিয়েছিল, হ্রাস টানা গিয়েছিল। কিন্তু সেই কর তুলে দেওয়ায় আবারও বহু বিবাহের পথে এগিয়ে গেল ইউনূসের দেশ। কত বড় লজ্জার প্রতিবেশী দেশে প্রত্যেক মুহূর্তে স্বেচ্ছাচারিতার এক একটা নিদর্শন তৈরি করা হচ্ছে। মেয়েরা হিজাব পরে থাকবে, হিজাব পরে সেনাবাহিনীতে যাবে। এরপর পরিমণির আশঙ্কা অমূলক নয়। এভাবে দেশটি এগোতে থাকলে বা বলা হলে পিছুতে থাকলে আর কদিন বাদে হিজাব পরেই তাদেরকে খবর পড়তে হবে, হিজাব পরেই তাদেরকে সিনেমায় অভিনয় করতে হবে। বাংলাদেশের সংসদেও মহিলাদের জন্য কোটা তুলে দিতে এবার আশ্রয় নেমে পড়েছে ইউনূসপন্থীরা। তাদের বক্তব্য, মহিলাদের জন্য কোনো কোটার দরকার নেই। মহিলারা কোটা কেন পাবে? এ দেশটায় মহিলাদের জন্য কোটা নেই, এ দেশটার সংখ্যালঘুদের জন্য কোটা নেই, আছেটা কি? ফয়জুল করিমের বক্তব্য শোনাবো, শুনুন। সংবিধান সংস্কার, সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়। কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। সত্যি তাই, দেশটা বলছে দেশটার নাম বদল করে দেওয়া। আমার মনে হয় কি এই ধরনের নাম রাখলে বোধহয় সব থেকে ভালো হয়, যে
আসলে গোটা দেশটাই যেভাবে কোথাও একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, নামটা বদলে বাংলাদেশ থেকে হিজাব দেশ করে দিলেই বোধহয় ভালো হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, রয়েছেন সনাতনী প্রতিবাদী বলরাম বোস এবং রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।